প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন কার্যক্রমে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। এটা আমাদের 3 নাম্বার ক্লাস, অর্থাৎ 3য় লেকচার। তাহলে আজকে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের আমরা যে পাঠটুকু নিয়ে কথা বলবো, এই পাঠটুকুর একটা হলো আলোর বিচ্ছুরণ, 2 নম্বর টপিক্সটা হবে আলোর বিক্ষেপণ এবং 3 নম্বর টপিক্সটা হবে লেন্স। এর মানে আলোর বিচ্ছুরণ, আলোর বিক্ষেপণ এবং লেন্স, এই পাঠটুকু নিয়ে আজকে আমরা আপাতত কথাবার্তা বলবো। এই পাঠটুকুর ভিতরে মেইনলি এই পাঠটুকু ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হইতে পারে, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন হইতে পারে এবং এখান থেকে এমসিকিউ, অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ এখানে আছে। কাজেই তোমরা ক্লাসটুকু আশা করি একটু মনোযোগ সহকারে শুনবে। মনোযোগ সহকারে শুনলেই জাস্ট হবে, ক্লাসটুকু তোমরা ক্যাপচার করতে পারবে। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করব, আমরা বলছি তাহলে এখানে আলোর বিচ্ছুরণ দিয়ে আজকে আমরা শুরু করব। গত ক্লাস তোমাদের 2 নম্বর যে লেকচারটা ছিল, এই লেকচারে নিশ্চয়ই তোমরা প্রিজম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছো। প্রিজম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা ওই লেকচারটাতে ছিল। দেখো, আজকে আমাদের বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1666 সালে ইন 1666 একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ সম্পন্ন করেন। আমরা এই পরীক্ষণটির মাধ্যমে আজকের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো, এই বোর্ডের এখানে একটা চিত্র আঁকা আছে, এটা একটা প্রিজম এবং এই প্রিজমের এই পাশে এইখান থেকে প্রিজমের এই পৃষ্ঠটা দিয়ে আলো প্রবেশ করতেছে, সাদা আলো প্রবেশ করতেছে এবং সাদা আলো প্রবেশ করার পরে এই প্রিজমে এখানে আলোটা বিশ্লিষ্ট হয়েছে। বিশ্লিষ্ট বিভিন্ন অর্থাৎ 7টি বর্ণে বিভাজিত হয়েছে। বিভাজিত হয়ে এই পর্দার উপর আমরা কি করতেছি, এই 7টি রঙের একটা পট্টি অথবা ব্যান্ড পাচ্ছি। এর মানে হচ্ছে আমাদের মেন থিম কি, আমরা বলছি এখানে একটা প্রিজম, এই প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো এটার ভিতর দিয়ে পাস হবে, অতিক্রান্ত হবে। সাদা আলো অতিক্রান্ত হওয়ার সময় এটা প্রিজমের এই মাধ্যমে বিশ্লিষ্ট হবে, বিশ্লিষ্ট হয়ে 7টি আলাদা রঙে বিভাজিত হবে এবং এইটাই ছিল আমাদের মোটামুটিভাবে এই আলোর বিচ্ছুরণ সম্পর্কিত একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা। তাহলে আমরা বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের 1666 সালে যে পরীক্ষাটা, 66 সালে যে পরীক্ষাটা সম্পন্ন করছে, ওই পরীক্ষণটা তোমাকে বলি। পরীক্ষণটা ছিল এরকম, বিজ্ঞানী স্যার আইজাক নিউটন উনি তার ঘরের, অর্থাৎ এই তার যে রুমটা ছিল, ওই রুমের জানালায় একটি ছোট্ট একটি ছিদ্র করেন। ছিদ্র করার পরে টোটাল রুমটাকে উনি ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। অন্ধকার রুমের ছোট ওই জানালার ছিদ্র দিয়ে আলোক রশ্মি প্রবেশ করতেছিল এবং প্রবেশ করার পরে দেয়ালের উপর পড়তেছিল। এটা মানে জানালার ছিদ্র দিয়ে যখন সূর্যের সাদা আলো এই দেয়ালে, অর্থাৎ সূর্যের সাদা আলো প্রবেশ করতেছিল, ওই প্রবেশ করার পরে ওই আলোটা দেয়ালের উপর ওই দেয়ালের উপর, ঘরের দেয়ালের উপর পড়তেছিল। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কি করেন, ওই মাঝখানে অর্থাৎ জানালার ছিদ্র থেকে দেয়াল, এই দুইটা জায়গার মাঝখানে উনি একটা প্রিজম রাখেন। প্রিজম রাখার পরে উনি লক্ষ্য করেন যে এই যে অর্থাৎ সূর্যের যে সাদা আলো জানালার এই ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করতেছে, প্রবেশ করার পর প্রিজম হয়ে দেয়ালের উপর পড়ছে, ওই দেয়ালের 7টা অর্থাৎ আলাদা রঙে বিভাজিত হয়েছে আলোটা। এবং এইটাই ছিল বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের একটি পরীক্ষা। এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সূর্য থেকে আগত যে সাদা আলো, এই সাদা আলো মূলত হচ্ছে একটি যৌগিক আলো। অর্থাৎ এই সাদা আলোকে যদি আমরা বিশ্লিষ্ট করি, এখান থেকে আমরা কি পাবো, 7টি রঙের ব্যান্ড অথবা পট্টি পাবো। দেখো, খেয়াল করে এই পাশে, তাহলে এখানে আমরা বলছি, তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টটা অলরেডি আমরা তোমাকে বলছি যে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে এখানে প্রতিসরিত হয়েছে। প্রতিসরিত হওয়ার এটা হচ্ছে পর্দা, এই পর্দার উপর 7টি ভাগে 7টি আলাদা আলাদা রঙের আলোতে বিশ্লিষ্ট হয়েছে। তাহলে এটা ছিল আমাদের এই এক্সপেরিমেন্টটা। এই এক্সপেরিমেন্টটা দেখো কি কি 7টা আলাদা আলাদা আলো কি কি, তার একটা হচ্ছে বেগুনি, একটা নীল, একটা আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এটাকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে লিখতে পারবো এটা ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড। এর মানে হচ্ছে এই যে পরীক্ষণটা, এই পরীক্ষণটার একদম প্রথমে অর্থাৎ এই যে অর্থাৎ এইটা হচ্ছে আমার রেড এবং এইটা হইলো আমার ইয়েলো। এর মানে হচ্ছে রেড থেকে ইয়েলো পর্যন্ত এটা হচ্ছে আমার একটা সাদা রং বা আলো অথবা পট্টির একটা রেঞ্জ অথবা পাল্লা। দেখো, খেয়াল করে, অর্থাৎ তাহলে এখান থেকে আমাদের কি ফার্স্ট কোশ্চেনটা কি হইতে পারে, স্যার আইজাক নিউটনের এই পরীক্ষণ থেকে ফার্স্ট প্রশ্ন যেটা আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে আলোর বিচ্ছুরণ কি। তাহলে বিচ্ছুরণের ঘটনাটা আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে অর্থাৎ প্রিজমের ভিতর দিয়ে আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার পরে এই 7টি মূল বর্ণের আলোতে বিশ্লিষ্ট হওয়ার যে পদ্ধতি অথবা প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হবে আলোর বিচ্ছুরণ। আমি আবারও বলছি,
যে অর্থাৎ সাদা আলোক রশ্মি কোনো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হওয়ার পরে 7টি মূল বর্ণের আলোতে বিশ্লিষ্ট অথবা বিভাজিত হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হবে আলোর বিচ্ছুরণ। এর মানে হচ্ছে সাদা, অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত বললাম আমরা, সাদা আলো হইল একটা যৌগিক আলো এবং এই যৌগিক আলোটা বিশ্লিষ্ট হয়ে 7টি মূল বর্ণের আলোতে বিভাজিত হয়। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হইতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে স্পেকট্রাম কি। স্পেকট্রাম এর মানে হচ্ছে পর্দার উপর এখানে একদম থেকে ইয়েলো থেকে রেড পর্যন্ত যে 7টা অর্থাৎ আলো এখানে পর্দার উপর ব্যান্ড অথবা পট্টির সৃষ্টি করলো, এই হলুদ থেকে লাল বর্ণ পর্যন্ত 7টা রঙের এই পট্টি অথবা ব্যান্ডকে বলা হবে এক হচ্ছে বর্ণালী, অথবা ইংলিশে এটাকে বলবো আমরা স্পেকট্রাম। তাহলে দুইটা সংজ্ঞা আসলো এখানে। তার একটা হচ্ছে আলোর বিচ্ছুরণ, আমরা বলছি সাদা যৌগিক আলো মূল বর্ণের আলোতে বিশ্লিষ্ট হওয়ার পদ্ধতিকে আমরা বলছি আলোর বিচ্ছুরণ। এবং বলছি বর্ণালী বলতে তুমি কি বুঝো? বর্ণালী বলতে আমরা এইটাই বুঝি, কোনো একটা অর্থাৎ সাদা আলোক রশ্মি বিশ্লিষ্ট হওয়ার পরে যে মূল বর্ণের আলোতে বিভাজিত হয়, ওই মূল বর্ণের আলোগুলোর ব্যান্ড অথবা পট্টিকে বলবো আমরা বর্ণালী, অথবা ইংলিশে বলবো এটাকে স্পেকট্রাম। এখন আর কি আমরা ক্লাস একদম ছোট ক্লাসগুলোতে ওই যে 7টা আলোর একদম সহজে নামকরণের যে পদ্ধতি বেনিয়াস সহকলা, এটা আমরা আগে শিখে আসছি, কাজে নতুন করে তোমাদের বলার আর কোনো প্রয়োজন নেই। এখন আসো এখান থেকে আর ছোট ছোট কি প্রশ্ন হইতে পারে, কয়েকটা এমসিকিউ প্রশ্ন হইতে পারে, দুইটার সংজ্ঞা ছাড়া আর কয়েকটা এমসিকিউ প্রশ্ন হইতে পারে। তোমাকে বলতে পারে যে প্রাথমিক বর্ণের আলো কোনটা, নিচের কোনটা প্রাথমিক বা মৌলিক বর্ণের আলো। এখান থেকে তাহলে আমরা মোটামুটিভাবে বর্ণ পাইলাম কয়টা, রং পাইলাম কয়টা, 7টা, যেটাকে আমরা একদম ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি। 7টা রঙকে একসাথে বলার পদ্ধতিটা বলছিলাম বেনিয়া সহকলা। এই 7টার ভিতরে 3টা রঙকে আমরা মৌলিক রং অথবা প্রাথমিক বর্ণ হিসেবে চিহ্নিত করে থাকি। তার এই 3টা মৌলিক রং হলো, তার একটা হলো আসমানি, 2 নাম্বারটা হলো সবুজ, 3 নাম্বারটা হলো নীল। এর মানে হয়েছে তোমাকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটা মৌলিক বর্ণ অথবা নিচের কোনটা মৌলিক বর্ণ নয়, অর্থাৎ এমসিকিউতে তোমাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। তাহলে আমরা বলছিলাম তাহলে মৌলিক বর্ণের ভিতরে তার একটা মৌলিক, 7টার ভিতরে একটা হলো আসমানি, 2 নাম্বারটা বলছি সবুজ, 3 নাম্বারটা নীল। এই 3টা বর্ণকে বলা হবে প্রাথমিক বর্ণ অথবা মৌলিক বর্ণ। আমরা একটা বিষয় একটু লক্ষ্য রাখবো যে এই আসমানি অথবা নীল অর্থাৎ আসমানি বর্ণ, এটা হবে লাল, যেহেতু আমরা আসমানি লিখছি এই পাশে, যে এখানে যে আসমানি যে বর্ণটা, এই আসমানি এবং নীল বর্ণ প্রায় কাছাকাছি বর্ণ, এই জন্যে অনেক বইগুলোতে আসমানির পরিবর্তে নীল লেখা, আবার অনেক বইগুলোতে নীলের পরিবর্তে আসমানি লেখা আছে। তাহলে আমার এমসিকিউ এর আনসারটা যদি আমরা পারতে চাই, তাহলে আমাকে মনে রাখার সহজ উপায় যেটা, এই 3টা অর্থাৎ মৌলিক বর্ণ কিংবা প্রাথমিক বর্ণকে একসাথে মনে রাখার যে সহজ উপায়টা, এটাকে আমরা মনে রাখবো আসল। এর মানে এরাই আসল বর্ণ। আর আসলের আতে হিসেবে আমরা বলছি আসমানি, দুনতার সতে হিসেবে সবুজ এবং লতে বলছি আমরা লাল। এর মানে আসল শব্দটা যদি মনে রাখি, তাহলে আমার 3টা মৌলিক বর্ণের নাম আমরা মনে রাখতে পারবো, 3টা প্রাথমিক বর্ণের নাম আমরা মনে রাখতে পারবো এবং এমসিকিউটাকে সহজে আনসার করতে পারবো। তাহলে একটাকে বলছি আসমানি, একটাকে বলছি সবুজ, একটাকে বলছি আমরা লাল। এই অর্থাৎ আসল ছাড়াও 3টা মৌলিক বর্ণ ছাড়াও আর পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে পরিপূরক বর্ণ কি, মধ্য রশ্মি কি, পরিপূরক বর্ণ কি। এইখানে যে আমরা 3টা মৌলিক বর্ণ লিখলাম, একটা আসমানি, একটা সবুজ এবং লাল, এই 3টা মৌলিক বর্ণ অর্থাৎ মিলে যে বর্ণটা তৈরি করবে এটা হচ্ছে সাদা বর্ণ। অর্থাৎ এখান থেকে যে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, আসমানি যুগ সবুজ যুগ লাল ইকুয়াল টু এই পাশে আমরা লিখতে পারি সাদা। এই 3টা মিলে সাদা বর্ণ তৈরি করতে পারবে। তবে সবসময় এই 3টা বর্ণ মিলেই সাদা বর্ণ তৈরি করবে এটাও ঠিক না। অনেক সময় আমরা দেখতে পাবো যে 2টা বর্ণ মিলেও সাদা বর্ণ তৈরি করে। তার একটা হলো হলুদ প্লাস হলুদ, একটা হলো নীল, এই 2টা বর্ণ মিলে তৈরি করবে সাদা বর্ণ। অথবা এরকম 2 নাম্বারটা হইতে পারে একটা সবুজ যোগ ম্যাজেন্টা, এই 2টা মিলে তৈরি করতে পারে সাদা বর্ণ। তাহলে আমরা বলছি এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে পরিপূরক বর্ণ কি, এটা একটা ছোট একটা জ্ঞানমূলক প্রশ্ন। অথবা তোমাকে এখান থেকে আরেকটা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে হলুদ প্লাস নীল ইকুয়াল টু কি হবে, এটা সবুজ প্লাস ম্যাজেন্টা এটা কোন বর্ণ তৈরি করবে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা প্রথমে পরিপূরক বর্ণের সংজ্ঞাটা দিয়ে নেই। অর্থাৎ যে 2টি বর্ণ মিলে সাদা বর্ণের উৎপত্তি ঘটায় অথবা সাদা বর্ণের সৃষ্টি করে, আমরা সেই বর্ণগুলোকে বলবো পরিপূরক বর্ণ। আমরা বলছি যে 2টি বর্ণ মিলে সাদা বর্ণ তৈরি করে অথবা সাদা বর্ণের উৎপত্তি ঘটায়, আমরা ওই বর্ণ 2টাকে বলবো একে অপরের পরিপূরক বর্ণ অথবা সরাসরি পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণ কি হইতে পারে? আমরা লিখছি হলুদ প্লাস নীল।
হলুদের সাথে যদি আমি নীল রং মিক্স আপ করি, মিশাই, তাহলে এখান থেকে আমরা সাদা বর্ণ পাবো। সবুজের সাথে যদি আমি ম্যাজেন্টা মিশাই, তাহলে এখান থেকে আমি সাদা বর্ণ পাবো। তাহলে এই বর্ণ থেকে আরও দুইটা প্রশ্নের উদয় হইল। তার একটাকে বলছি আমরা প্রাথমিক বর্ণ কি অথবা মৌলিক বর্ণ কি। আমরা বলবো প্রাথমিক বর্ণ অর্থাৎ যে তিনটি বর্ণ মিলে সাদা বর্ণের সৃষ্টি করে ওই সকল বর্ণকে বলবো আমরা প্রাথমিক বর্ণ অথবা মৌলিক বর্ণ। আমরা তোমাকে প্রথমে লিখে দিছি আসমানি, সবুজ, লাল, এই তিনটা মৌলিক বর্ণ। এটা একটা এমসিকিউ। অথবা তোমাকে এটা মনে রাখার একটা সহজ উপায়ও তোমাকে বলে দিছি যে আমরা আসল শব্দটা মনে রাখবো। আসলের আতে হয়েছে আসমানি, দন্তার সাথে হয়েছে সবুজ এবং লতে হয়েছে লাল, এই তিনটা মিলে তৈরি করবে সাদা বর্ণ। দ্বিতীয় কোশ্চেনটা তোমাকে বলছে এখান থেকে ফার্স্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে পরিপূরক বর্ণ কি। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। অথবা এটাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোন দুইটা বর্ণ মিলে সাদা বর্ণ তৈরি করবে। পরিপূরক বর্ণ আমরা বলছি যে দুইটা বর্ণ মিলে সাদা বর্ণ তৈরি করবে, ওই দুইটা বর্ণকে বলবো আমরা পরিপূরক বর্ণ। তার পরিপূরক বর্ণের ভিতরে তোমাকে এখান থেকে হলুদ যুগ নীল তোমাকে জিজ্ঞেস করতে পারে হলুদ আর নীল মিলে কি বর্ণ তৈরি করবে, সাদা বর্ণ। সবুজ যুগ ম্যাজেন্টা মিলে কি বর্ণ তৈরি করবে, এটা বলছি আমরা এটাও সাদা বর্ণ তৈরি করবে। এখান থেকে আর দুইটা আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অন্তপক্ষে দুইটা এমসিকিউ সম্পর্কে ধারণা নিলাম। তার একটা ছিল প্রাথমিক বা মৌলিক বর্ণ কি, আর একটা ছিল পরিপূরক বর্ণ কি। এবং এখান থেকে আমরা বলছি এই তিনটা বর্ণ মিলে সাদা বর্ণ তৈরি করে, এখান থেকে পৃথকভাবে এই দুইটা এবং এই দুইটা মিলেও এখান থেকে তৈরি করবে সাদা বর্ণ। দেখো আরেকটু লক্ষণীয় বিষয় যেটা, তাহলে আমরা যখন কোন একটা প্রিজমের ভিতর দিয়ে এই সাদা আলুকে যখন পাঠানোর পরে প্রিজমের ভিতরে সাদা আলু প্রতিসরিত হয়ে সূর্যের এই আলু প্রতিসরিত হয়ে 7টা মূল বর্ণের আলুতে বিশ্লিষ্ট হয়েছে। বিশ্লিষ্ট হওয়ার পরে এখান থেকে মোটামুটিভাবে আমরা পাইছি এখান মোটামুটিভাবে এত আর এত, এর মানে হচ্ছে বেনিয়া সহকলা। অথবা এখান থেকে আমরা বলতে পারি রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এরপর হচ্ছে ব্লু, ইন্ডিগো এবং ভায়োলেট। এর মানে এখানে যে আমরা পট্টিটা পাবো, রঙের যে পট্টিটা অথবা ব্যান্ডটা, এটা ইয়েলো থেকে শুরু হবে, রেডে গিয়ে শেষ হবে। অর্থাৎ ইয়েলো থেকে শুরু, রেডে গিয়ে শেষ হবে। এইখানে যেটা যেখানে অর্থাৎ এইখান থেকে এইটার তরঙ্গ দৈর্ঘ্য ইয়েলো বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবং যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ওই বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি, এবং যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ওই বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম। এখান থেকে আমরা আরেকটা এমসিকিউ বললাম তোমাকে, আরেকটা মেসেজ দিলাম। অর্থাৎ যে সকল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তাদের বিচ্যুতি হবে সবচেয়ে বেশি। যেমন এখান থেকে এই সিরিয়ালের আমার প্রথমে আছে হলুদ বর্ণ, ইয়েলো বর্ণ, তাহলে এই হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ার কারণে এর বিচ্যুতি হবে সবচেয়ে বেশি। আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে আমরা বলছি এর বিচ্যুতি হবে সবচেয়ে কম। এখান থেকে ছোট আরেকটা প্রশ্ন হইতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে মধ্য রশ্মি কি। আমরা যদি খেয়াল করে দেখি, খেয়াল করে পর্যবেক্ষণের মাধ্যমে, বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে এটাই পর্যবেক্ষিত হয় যে হলুদ বর্ণের অর্থাৎ যে হলুদ বর্ণের যে বিচ্যুতি, এটা হলুদ বর্ণের যে বিচ্যুতি এটা আমরা বলতেছি এই পাশ থেকে মধ্যরশ্মি যেটা ইয়েলো থেকে শুরু করে যদি এই পাশে হয় তাহলে এই পাশে শুরু হইলে এর মানে সে এখান থেকে আমরা লিখতে পারবো হলুদ না বেগুনি। এটা তোমরা একটু খেয়াল করো, এটা আমরা লিখতেছিলাম পরে। অর্থাৎ শুরু হবে আমাদের এখান থেকে বেগুনি বর্ণ থেকে, ভায়োলেট থেকে শুরু হবে, রেডে গিয়ে শেষ হবে। আমি এখানে এতক্ষণ যাবত এটা ওয়াই লিখছিলাম, হলুদ না, এটা হবে বেগুনি। আমরা বলছিলাম যে আমাদের 7টা রঙের পট্টির তার প্রথমটা হবে বেগুনি এবং তার শেষেরটা হবে রেড অর্থাৎ লাল। এইটা হলো আমার 7টা রঙের পট্টির একটা সিরিয়াল। তার অর্থাৎ প্রথমে আছে আমার বেগুনি বর্ণ, শেষে আছে আমার লাল বর্ণ। বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলছি সবচেয়ে কম, এই কারণে বিচ্যুতি হবে সবচেয়ে বেশি। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই কারণে তার বিচ্যুতি সবচেয়ে কম। তবে একটা ঘটনা যদি আমরা পর্যবেক্ষণ করে লক্ষণীয় যে হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এই বেগুনি এবং লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের মাঝামাঝি, এই কারণে হলুদ বর্ণকে অনেক সময় মধ্যরশ্মি বলা হয়। এইখান থেকেও দুইটা প্রশ্ন হইতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে যে হলুদ বর্ণ অর্থাৎ মধ্যরশ্মি কি 1 নাম্বার, অথবা নিচের কোনটা মধ্যরশ্মি। অর্থাৎ মধ্যরশ্মি কি যদি এইটা আমাকে বলে তাহলে আমার প্রশ্নের উত্তরটা হবে এরকম যে বেগুনি এবং লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের পট্টির মধ্যে হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এবং তার বিচ্যুতি আমরা বলছি এটা মাঝামাঝি হওয়ার কারণে এই হলুদ রশ্মিকে বলা হবে মধ্যরশ্মি। আর যদি এমসিকিউ আসে নিচের কোনটা মধ্যরশ্মি, আমরা বলে দিব সরাসরি হলুদ, নিচের হলুদ, এটাই আমাদের মধ্যরশ্মি। তাহলে এখান থেকে মোটামুটিভাবে আমরা বলতেছি যে একটা প্রশ্ন আসলে এই প্রশ্নগুলো আমরা পারবো। তার প্রথম প্রশ্ন ছিল আলুর বিচ্ছুরণ কি, পরে বলছি আমরা বর্ণালী কি, পরে বলছি প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণ কি, পরে বলছি আমরা পরিপূরক বর্ণ কি, এরপরে বলছি এখান থেকে মধ্যরশ্মি কি, এবং মধ্যরশ্মির উদাহরণ সহ আমরা এই পাশে ব্যাখ্যা করলাম। এখন আসো এখান থেকে একটু অনুধাবনমূলক প্রশ্ন হইতে পারে।
কোনটা অনুধাবনমূলক প্রশ্ন হইতে পারে? একটু আগে আমরা লিখলাম যে পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণ লেখার সময় আমরা লিখছি এরকম, হলুদ প্লাস নীল এই দুইটা মিলে এখান থেকে আমরা বলছি তৈরি করবে সাদা বর্ণের তৈরি করবে। তাহলে হলুদ প্লাস নীল যদি সাদা বর্ণ তৈরি করে, এই থিমটার উপর, এই বেসিকটার উপর ভিত্তি করে একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়। প্রশ্নটা হয়েছে এরকম, তোমাকে জিজ্ঞেস করবে যে সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল ব্যবহার করা হয় কেন? আমি আবারও বলছি যে অনুধাবনমূলক প্রশ্নটা হইতে পারে এরকম, সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল ব্যবহার করা হয় কেন? তা প্রশ্নের উত্তরটা, অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটা হবে এইরকম যে সাদা কাপড় যদি অনেক দিন আমরা ব্যবহার করি, ব্যবহার করার পরে তার ভিতরে একটা হলুদ একটা ভাব চলে আসে, এবং এই হলুদের সাথে যখনই আমরা কি করলাম, ওই কাপড়ের নীল ব্যবহার করলাম, তাহলে কাপড়টা কি হয়ে গেল, আবারও কি হলো, সাদা এবং উজ্জ্বল সাদা। এর মানে হচ্ছে সাদা কাপড় ব্যবহার করার পরে তার ভিতরে একটা হলদে ভাব চলে আসে। এই হলদে ভাব চলে আসার কারণে যদি আমরা সাদা কাপড়ের নীল ব্যবহার করি, তাহলে পরিপূরক বর্ণের সূত্র অনুসারে এই হলুদের সাথে নীল রং মিক্স আপ হয়ে এখান থেকে আমরা আরো উজ্জ্বল সাদা বর্ণ পাবো। তাহলে এখান থেকে আমরা এই অনুধাবনমূলক প্রশ্নটার উত্তর করতে পারবো, আনসার করতে পারবো। আমরা আসি তারপরের টপিকসে। এখান থেকে আলোর বিচ্ছুরণ থেকে আরও দুইটা প্রশ্ন হইতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে এখান থেকে যে কৌণিক বিচ্ছুরণ কি, বিচ্ছুরণ ক্ষমতা কি। তাহলে আমরা এই দুইটা প্রশ্নেরও এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিচ্ছি। এক, তার কৌণিক বিচ্ছুরণ এবং এটাকে বলছি আরেকটা হয়েছে বিচ্ছুরণ ক্ষমতা। বলতে তুমি কি বুঝো? বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে কৌণিক বিচ্ছুরণ, এটাকে আমরা তো বিচ্ছুরণ সম্পর্কে ধারণা প্রথমেই নিলাম। বিচ্ছুরণের সংজ্ঞা বলতে গিয়ে বলছি কীরকম, যে কোনো একটা সাদা বর্ণের আলো প্রিজমের ভিতর দিয়ে প্রতিসরিত হওয়ার পরে 7টি মূল বর্ণের আলোতে বিভাজিত হওয়ার যে পদ্ধতি অথবা প্রক্রিয়া, এটাকে বলছি আমরা কি আলোর বিচ্ছুরণ। এবং এইখান থেকে যে প্রশ্নটা আসছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে কৌণিক বিচ্ছুরণ কি। কৌণিক বিচ্ছুরণ পড়তে, অর্থাৎ এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এটা যদি আমরা আনসার দিতে চাই, তাহলে আমার একটা বিষয় সম্পর্কে ধারণা লাগবে, প্রিজম সম্পর্কে। যখন লাস্ট ক্লাস তোমাকে প্রিজম পড়ানো হয়েছে, তখন নিশ্চয়ই তোমাকে সরু প্রিজম সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছিল। তো সরু প্রিজম সম্পর্কে ধারণা দেওয়া হইলে ওইখানে নিশ্চয়ই লেখা ছিল যে বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু μ-1 ইন্টু এ। এর মানে হচ্ছে সরু প্রিজমের একটা সূত্র ছিল এরকম, বিচ্যুতি ডেল্টা ইকুয়াল টু μ-1 ইন্টু এ। দেখো খেয়াল করে, যদি আমরা দেখি যে আমরা 7টা বর্ণের কথা বলতেছিলাম, 7টা বর্ণের ভিতরে আমরা বলছি যে বেগুনি বর্ণের বা ভায়োলেটের অর্থাৎ বিচ্যুতি সবচেয়ে বেশি এবং লাল বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম। তাহলে এই বিচ্যুতির এই সূত্রটা থেকে প্রিজমের ডেল্টা ইকুয়াল টু μ-1 ইন্টু এ, এটাকে যদি আমি বেগুনি বর্ণের বিচ্যুতির মাধ্যমে প্রকাশ করি, তাহলে এটা হবে ডেল্টা ভি ইকুয়াল টু μv-1 ইন্টু এ। এইটাকে যদি আমি, এই সূত্রটাকে যদি লাল বর্ণের বিচ্যুতির মাধ্যমে প্রকাশ করি, তাহলে এখান থেকে হবে ডেল্টা আর ইকুয়াল টু μr-1 ইন্টু এ। এর মানে হচ্ছে আমরা কি করলাম, প্রিজমের জন্য অর্থাৎ সরু প্রিজমের জন্য বিচ্যুতির যে আমাদের সমীকরণটা ছিল ডেল্টা ইকুয়াল টু μ-1 ইন্টু এ, এটাকে আমরা বর্ণের উপর ভিত্তি করে ভায়োলেটের জন্য, বেগুনি বর্ণের জন্য আমরা লিখলাম বিচ্যুতি ডেল্টা ভি ইকুয়াল টু μv-1 ইন্টু এ। লাল বর্ণের জন্য লিখলাম ডেল্টা আর ইকুয়াল টু μr-1 ইন্টু এ। এখন এখান থেকে যদি আমি সংজ্ঞাটা দেই যে কৌণিক বিচ্ছুরণ বলতে তুমি কি বুঝো। কৌণিক বিচ্ছুরণ হয়েছে এখান থেকে ডেল্টা অর্থাৎ বিচ্ছুরণের, আমরা বলছি আমাদের বর্ণের যে পট্টিটা ব্যান্ডটা শুরু হবে এটা ভায়োলেট বর্ণ থেকে গিয়ে শেষ হবে কি লাল বর্ণের ভিতরে। একইভাবে এখানে আমরা বিচ্যুতি শুরু হয়েছে কোথায়, ভায়োলেট বর্ণ থেকে, আমরা বিচ্যুতির শেষের যে সীমাটা লিখছি এটা লাল বর্ণ। তাহলে বিচ্যুতির যে পার্থক্য ডেল্টা, এটা হবে ভি মাইনাস ডেল্টা ইন্টু আর। একটা থেকে যদি আরেকটাকে আমরা বিয়োগ করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো μv মাইনাস মিউ ইন্টু আর ইন্টু এখান থেকে আমরা লিখতে পারবো এত ইন্টু এ। এর মানে হচ্ছে এই সমীকরণটা ব্যবহার করে একটা থেকে আমরা কি করছি, জাস্ট কিছুই করি নাই, অর্থাৎ একটার কৌণিক অর্থাৎ একটার বিচ্যুতি থেকে ভায়োলেট বেগুনি বর্ণের বিচ্যুতি থেকে লাল বর্ণের বিচ্যুতিটাকে আমি বাদ দিছি। বাদ দেওয়ার পরে আমাদের এই যে মাইনাসের টার্মটা এখান থেকে বাদ হয়ে যাবে, μv মাইনাস মিউ আর ইন্টু এ, এই টার্মটা আমাদের থাকবে। তাহলে কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞাটা যদি আমরা এখান থেকে দেই, তাহলে কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞাটা হবে এরকম যে বিচ্ছুরণের ফলে মূল বর্ণ অর্থাৎ বিচ্ছুরণের ফলে যে একদম বেগুনি বর্ণ থেকে শুরু করে লাল বর্ণ পর্যন্ত এটার যে মধ্যবর্তী যে বিচ্ছুরণ, এই মধ্যবর্তী বিচ্ছুরণের যে বিচ্যুতি, আমরা এটা কি বলতেছি কি
কৌণিক বিচ্ছুরণ। তো কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞাটা আমি আবারও বলি যে অর্থাৎ বর্ণসমূহের মধ্যবর্তী অর্থাৎ বিচ্যুতির যে পার্থক্য, মধ্যবর্তী বিচ্যুতি, এই বিচ্যুতিকে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর এর মধ্যবর্তী যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলছি আমরা কৌণিক বিচ্ছুরণ। এখান থেকে জাস্ট একটা প্রশ্ন আসতে পারে, কৌণিক বিচ্ছুরণ কি? তাহলে কৌণিক বিচ্ছুরণ জাস্ট যদি তোমার এই সূত্রটা যদি আমরা তো ভাঙেই লিখে দিলাম, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর মিউ ভি মাইনাস মিউ আর ইকুয়াল টু 1, এর মানে হচ্ছে অর্থাৎ আলোকের রশ্মিসমূহের অর্থাৎ বিচ্যুতির মধ্যবর্তী যে মানটা অথবা একটা থেকে আরেকটা বিয়োগ করলে যে পার্থক্যটা, বিচ্যুতির মধ্যবর্তী মানটাকে আমরা বলবো কৌণিক বিচ্ছুরণ। এই কৌণিক বিচ্ছুরণ এটা সূত্র, এটা ব্যবহার করে জাস্ট পরীক্ষায় এমসিকিউ অর্থাৎ ছোট ছোট প্রশ্ন এমসিকিউ হিসেবে ম্যাথ পরীক্ষায় আসতে পারে। অন্য কোথাও বড় প্রশ্নের সাথে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এরপরে বলছি আমরা বিচ্ছুরণ ক্ষমতা কি। তাহলে বিচ্যুতি এক হচ্ছে 2 নাম্বার, বিচ্ছুরণ ক্ষমতা কি। যদি এটাকে আমরা ব্যাখ্যা করি বিচ্ছুরণ ক্ষমতাকে প্রকাশ করা হয় ওমেগার মাধ্যমে। ওমেগা এটাকে লেখা হয় ওমেগা ইকুয়াল টু, এইখান থেকে লেখা হয় ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই হচ্ছে ডেল্টা। এখানে যদি আমরা মান বসাই এটা হবে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ বাই এখানে আমরা বসাইতে পারবো মিউ মাইনাস 1 ইন্টু এ। অর্থাৎ ওই বিচ্যুতির মান তো আমরা প্রথমে সরু প্রিজমের ক্ষেত্রে মুখস্থ করছিলাম, এখান থেকে এ কাটা, তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন অর্থাৎ মিউ ভি মাইনাস মিউ আর বাই এখান থেকে আমরা লিখতে পারবো মিউ মাইনাস 1। অর্থাৎ এটা একটা অর্থাৎ কৌণিক যে অর্থাৎ বিচ্ছুরণ ক্ষমতা, এই বিচ্ছুরণ ক্ষমতার জন্য এটাকে আমরা লিখলাম ওমেগা ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। এটাও ছোট একটা সূত্র এবং এই সূত্রটাও ব্যবহার করি পরীক্ষায় এমসিকিউ আসে। বড় প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা নাই বললেই চলে, আর বড় প্রশ্ন হিসাবে তেমন আসেই না পরীক্ষায়। তাহলে আমরা দুইটা সংজ্ঞা এখানে পাইলাম। তার 1 নাম্বার কৌণিক বিচ্ছুরণ কি, 2 নাম্বার বিচ্ছুরণ ক্ষমতা কি। কৌণিক বিচ্ছুরণ বলতে গিয়ে আমি বলছিলাম যে অর্থাৎ বর্ণসমূহের মধ্যবর্তী যে মধ্যবর্তী বিচ্যুতিকে বলা হবে অথবা বিচ্যুতির পার্থক্যকে বলা হবে কৌণিক বিচ্ছুরণ। এরপরে এখানে আসে বিচ্ছুরণ ক্ষমতা কি। বিচ্ছুরণ ক্ষমতা প্রকাশ করতে গিয়ে আমরা কি করছি, মধ্যবর্তী বিচ্যুতিকে আমরা কি করছি, বিচ্যুতি দিয়ে ভাগ করছি। এর মানে হচ্ছে এবং এই বিচ্যুতি রয়েছে মধ্যরশ্মির বিচ্যুতি। এর মানে হচ্ছে কোনো এক কৌণিক যে আমার বিচ্ছুরণ আছে, কৌণিক বিচ্ছুরণ ক্ষমতাকে তার কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা এবং বিচ্যুতির যে অনুপাত, এই অনুপাতটাকে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, অনুপাত। আমরা বলছি কৌণিক বিচ্ছুরণ ও বিচ্যুতির মধ্যবর্তী যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হবে বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতাকে আমরা সমীকরণ হিসেবে লিখতে পারি মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। এর মানে হচ্ছে এটা প্রতিসরণাঙ্ক কার জন্য, ভায়োলেট বোর্ডের জন্য। এটা প্রতিসরণাঙ্ক কার জন্য, রেডের জন্য। এখান থেকে মিউ মাইনাস 1 আমরা লিখে দুইটা সূত্র পাইলাম। আমরা বলছি দুইটা সূত্রকে আমরা কি করতে পারবো, পরীক্ষায় ছোট ছোট ম্যাথ সলভ করার জন্য ব্যবহার করতে পারি। এখন আসো, যদি দুইটা সূত্রকে আমরা ম্যাথ সলভ করার জন্য ব্যবহার করি, তার একটা সূত্র এইটা, আর 2 নম্বর যে সূত্রটা পাইলাম ওমেগা ইকুয়াল টু, এটা পাইলাম মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। ধরো এখন ছোট একটা ম্যাথ নিয়ে আমরা কথাবার্তা বলি। ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা প্রিজমের কাউন কাচের তৈরি কোনো একটা প্রিজমের প্রতিসরক কোণের মান 8 ডিগ্রি। এর মানে প্রিজমের প্রতিসরক কোণের মানকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি। এ ইকুয়াল টু কত ডিগ্রি বলছি, 8 ডিগ্রি। আমরা বলছি কোনো একটা প্রিজমের কাউন কাচের তৈরি কোনো একটি প্রিজমের প্রতিসরক কোণের মান 8 ডিগ্রি। এর মানে প্রতিসরক কোণের মান এ ইকুয়াল টু 8 ডিগ্রি আমরা লিখলাম এই পাশে। এবং প্রিজম দুইটার মাধ্যমের অর্থাৎ বেগুনি বর্ণের জন্য প্রতিসরণাঙ্কের মান মিউ ভি ইকুয়াল টু 1.54 এবং লাল বর্ণের জন্য তার প্রতিসরণাঙ্কের মান মিউ ইকুয়াল টু 1.51। তোমাকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করছে যে এখান থেকে কৌণিক বিচ্ছুরণ কত, এর মানে হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর ইকুয়াল টু হোয়াট, এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে। আমি আবারও বলছি ম্যাথটা হচ্ছে এরকম যে কাউন কাচের তৈরি কোনো একটি প্রিজমের প্রতিসরক কোণের মান এ ইকুয়াল টু হচ্ছে 8 ডিগ্রি এবং ওই হচ্ছে কাউন কাচের তৈরি প্রিজমের অর্থাৎ বেগুনি আলুর সাপেক্ষে তার প্রতিসরণাঙ্কের মান 1.54 এবং লাল আলুর সাপেক্ষে তার প্রতিসরণাঙ্কের মান 1.51। তোমাকে জিজ্ঞেস করছে ছোট করে এখান থেকে যে কৌণিক বিচ্ছুরণ কি, অর্থাৎ কৌণিক বিচ্ছুরণের মান কত হবে এটা বের করো। মানে কৌণিক বিচ্ছুরণের মান যেহেতু আমার দুইটা বর্ণের কথা বলা আছে, তাহলে আমরা বলছি এখান থেকে মিউ ভি থেকে মিউ আর বাদ দিলে আমরা কি পাবো, কৌণিক বিচ্ছুরণ পাবো। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ম্যাথটাকে সলভ করি, আমরা লিখব আমরা জানি এখান থেকে অর্থাৎ ডেল্টা ভি
ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু হচ্ছে 8, অর এখানে যদি আমরা লিখি মানটা বসাই, অর ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু 1.54 মাইনাস 1.51, তাকে যদি আমরা 8 ডিগ্রি দিয়ে গুণ করি এখান থেকে আমরা পাবো 0.24 ডিগ্রি। এর মানে হচ্ছে আমরা কৌণিক বিচ্ছুরণের যে মানটা পাইলাম, মানটা এখান থেকে চলে আসবে 0.24 ডিগ্রি। আমরা বলছি জাস্ট অঙ্কগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র এমসিকিউ এর জন্য, অন্য কোনোভাবে আসার সম্ভাবনা নাই বললেই চলে। এরপরে সেকেন্ড স্টেপ, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটা হইতে পারে, দ্বিতীয় প্রশ্নটা তোমার হইলো এখান থেকে জিজ্ঞেস করতে পারে বিচ্ছুরণ ক্ষমতা কি। এর মানে হচ্ছে প্রশ্ন এরকমই, তোমাকে জিজ্ঞেস করতে পারে, বলতে পারে কোনো একটা প্রিজমের প্রতিসরক কোণের মান 8 ডিগ্রি এবং বেগুনি আলুর জন্য তার প্রতিসরণাঙ্কের মান 1.54, লাল আলুর জন্য প্রতিসরণাঙ্কের মান 1.51 এবং এইখান থেকে জিজ্ঞেস করতে পারে বিচ্ছুরণ ক্ষমতা কত। তাহলে বিচ্ছুরণ ক্ষমতা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা লিখব ওমেগা ইকুয়াল টু, এটা হবে মিউ ভি মাইনাস মিউ আর বাই এটা হবে মিউ মাইনাস 1। দেখো খেয়াল করে এখানে মিউ ভি এর মান দেওয়া আছে, মিউ ভি ইকুয়াল টু 1.54, মিউ আর এর মান দেওয়া আছে 1.51, কিন্তু মিউ এর মান দেওয়া নেই এখানে। অর্থাৎ মিউ এর মান যদি আমরা বের করতে পারি, বের করে যদি এই সমীকরণে বসাইতে পারি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে অর্থাৎ বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ যে ক্ষমতাটা আমরা বের করতে পারবো। তাহলে কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা মিউ এর মান বের করতে গেলে এখানে মিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, যেহেতু এটা মধ্যরশ্মির জন্য বিচ্যুতি, মিউ ইকুয়াল টু হচ্ছে মিউ ভি প্লাস হচ্ছে মিউ আর বাই 2। এর মানে হচ্ছে মিউ ভি প্লাস মিউ আর, তাকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, তার মধ্যরশ্মির জন্য যে প্রতিসরণাঙ্কের মান মিউ এর মানটা আমরা পাবো। মিউ এর মানটা পাওয়ার পরে আমরা কি করব, এই মিউ এর মানটা যদি এই সমীকরণে বসায় দেই তাহলে এখান থেকে আমরা কি পাবো, মোটামুটিভাবে এই কৌণিক বিচ্ছুরণ যে ক্ষমতার মানটা আমরা পাবো। এবং এখান থেকে আমার মিউ ভি এর মান দেওয়া আছে 1.54 প্লাস হচ্ছে 1.51, তাকে 2 দিয়ে ভাগ করলে এখান থেকে আসবে 1.525 এবং ভাগ করার পরে তোমার এখন প্রথম কাজ হচ্ছে মিউ ভি এর মান দেওয়া আছে, মিউ আর এর মান দেওয়া আছে, মিউ এর মান আমরা এখান থেকে পাইছি, পাওয়ার পরে এই উক্ত সমীকরণে বসাও। উক্ত সমীকরণে যদি আমরা এই মানগুলো বসাই তাহলে এটা হবে আমার 1.54 মাইনাস 1.51, তাকে ভাগ করব অর্থাৎ 1.525 মাইনাস 1, এর মানে হচ্ছে 0.525। ভাগ করার পরে যা আসবে আমরা উক্ত সমীকরণে এখানে নিচে ওমেগার মানটা লিখে দিব এই পাশে, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু ভাগ করার পর যা আসে তোমরা লিখবা, লিখার পরে এখান থেকে আমরা ওমেগার মান পেয়ে গেলাম, ওমেগার মান পাবো। তাহলে এখান থেকে আমরা বলছিলাম আর দুইটা প্রশ্ন, তার একটা প্রশ্ন ছিল কৌণিক বিচ্ছুরণ কি, 2 নম্বর প্রশ্ন ছিল বিচ্ছুরণ ক্ষমতা কি, এবং এই দুইটা ব্যবহার করে বলছি দুইটাই ইকুয়েশন আসছিল। এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে আমরা বলছি পরীক্ষায় 2 ধরনের এমসিকিউ আসে। এই এমসিকিউ এর জন্য সলভ করার জন্য আমরা একটা নমুনা অঙ্ক তোমাদের এখান থেকে দেখাইছি, দেখানোর পরে এই অঙ্কটা নিয়ে আমরা কথাবার্তা বললাম। এখন আসো যে আমরা কৌণিক আলোর বিক্ষেপণ নিয়ে একটু কথাবার্তা বলি। এই ছিল আমাদের বিচ্ছুরণ সম্পর্কিত কথাবার্তা। বিচ্ছুরণে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলছি, বিচ্ছুরণের সংজ্ঞা, এরপরে হচ্ছে এই বর্ণালী কি, প্রাথমিক বর্ণ কি, মৌলিক বর্ণ কি, এরপরে পরিপূরক বর্ণ কি, মধ্যরশ্মি কি, এরপরে হচ্ছে বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ কি, বিচ্ছুরণ ক্ষমতা কি, এই অনেকগুলো সংজ্ঞা পড়ার পরে আবার এই সকল বিষয় গিয়ে পড়তে গিয়ে আমরা অনেকগুলো রিলেটেড অনেকগুলো এমসিকিউ নিয়ে কথাবার্তা বললাম। তাহলে আজকে বাসায় কি করতে হবে, তোমাকে একদম অর্থাৎ পড়ানো আজকে ক্লাস লেকচার শেষেই তোমাকে এইগুলো দেখতে হবে খুব ভালোভাবে, একবার অথবা দুইবার রিডিং পড়লেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি কথা বলবো আলোর বিক্ষেপণ নিয়ে। আলোর বিক্ষেপণ তাহলে আমরা প্রথমে আসি আলোর বিক্ষেপণ কি জিনিস। বিক্ষেপণ মানে হচ্ছে, যদি এটাতে আমরা আসি, বিক্ষেপণ মানে হচ্ছে বিক্ষিপ্ত হওয়া, অথবা এটা হচ্ছে আমরা বলবো ছড়িয়ে পড়া অথবা বিক্ষিপ্ত হওয়া। তাহলে আলো যখন সূর্য থেকে আগত আলোক রশ্মি যখন আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, তাহলে পৃথিবীতে পৌঁছানো অবস্থায় তাকে এইখান থেকে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত অনেক দীর্ঘ একটা পথ অতিক্রম করতে হয়। এই দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে এই পথিমধ্যে অর্থাৎ পথের মধ্যে অনেক ধুলোবালি, পানির কণা, বায়ুর কণা থাকে। এর সাথে কি করে এই আলোক রশ্মিটা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এই আলোক রশ্মি কি করে, মোটামুটিভাবে এখান থেকে অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। আলোর এই ছড়িয়ে পড়াকে বলা হবে বিক্ষেপণ। তাহলে এটাকে যদি আমি আরেকটু গুছিয়ে লিখি, গুছিয়ে বলি, তাহলে আমরা বলছি সূর্য থেকে আগত আলোক রশ্মি পৃথিবীতে প্রবেশ করলে ওই পৃথিবীতে অবস্থিত ধুলোবালি
এরপরে হচ্ছে পানির কণা বায়ুর কণার সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়। আলুর এই বিক্ষেপিত হওয়ার ঘটনাকে বলা হবে আলুর বিক্ষেপণ। এর মানে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হবে আলুর বিক্ষেপণ। মানে এখান থেকে জাস্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন হইতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে আলুর বিক্ষেপণ কি, এটাই যা জিজ্ঞেস করতে পারে। এর চেয়েও এই পার্টটা আমাদের আরও বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে পরপর তিনটা অনুধাবনমূলক পরীক্ষায় তিনটা অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারে। কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার একটা হইতে পারে এরকম, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আকাশ নীল দেখায় কেন। এরপরে তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে বিপদ সংকেতে আমরা লাল আলু ব্যবহার করি কেন। এরপরে এইটাও জিজ্ঞেস করতে পারে যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আমরা সূর্যোদয় এবং আকাশকে লাল দেখি কেন, অথবা অস্ত রবি অথবা তরুণ অরুণকে আমরা লাল দেখি কেন, এই প্রশ্নগুলো হইতে পারে। আমরা বলছি এখান থেকে আলুর বিক্ষেপণ থেকে তিনটা অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তার একটা প্রশ্ন হইতে পারে আকাশ নীল দেখাই কেন, 2 নম্বর বলছি আমরা বিপদ সংকেতে আমরা লাল আলু ব্যবহার করি কেন, এবং 3 নম্বর প্রশ্ন বলছি যে অস্তগামী সূর্য অথবা উদিত সূর্যকে আমরা লাল দেখি কেন। তার একটাকে আমরা ব্যাখ্যা করতেছি এখন, যে আকাশ নীল দেখাই কেন। তার ব্যাখ্যাটা হবে এরকম যে সূর্য থেকে যখন আগত সাদা বর্ণের আলোক রশ্মি পৃথিবীতে আসার সময় তাহলে আমরা বলছি এই আলোক রশ্মিগুলো তাহলে বিশ্লিষ্ট হয়ে কয়টা বর্ণে বিভাজিত হইতে পারে, 7টা বর্ণে বিভাজিত হইতে পারে। তার বেগুনি থেকে শুরু করে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, যাই হোক এই মোটামুটি হবে 7টা বর্ণ। কিন্তু অর্থাৎ এর ভিতরে বেগুনি, নীল এবং আসমানি এই 3টা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম। আমরা জানি যে সকল আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুব কম তাদের বিচ্যুতি অনেক বেশি, আর তাদের বিক্ষেপণ হবে বেশি, এবং তাদের বিক্ষেপণ যদি বেশি হয় তারা ছড়াবে বেশি। এই কারণে অর্থাৎ সূর্য থেকে আগত আলোক রশ্মির এর ভিতরে বেগুনি, নীল এবং আসমানি এই 3টা বর্ণ পৃথিবীতে আসার পরে তার বায়ু, ধুলাবালি এবং পানির কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সে আকাশে ছড়িয়ে পড়ে, এবং আকাশে ছড়িয়ে পড়ার পরে আমরা যেহেতু নীল বর্ণ এবং আসমানি বর্ণ তার কাছাকাছি বর্ণ, এই কারণে নীল এবং আসমানির অর্থাৎ নীল বর্ণের প্রাচুর্যতা অথবা প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। এই কারণে আমরা আকাশকে কি দেখি, নীল দেখি। আমি আবারও বলতেছি, যে সকল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম তাদের বিক্ষেপণ হবে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়েছে বেগুনি বর্ণের, এরপরে আমরা বলতেছি এই বেগুনি বর্ণের, এরপর নীল বর্ণের, আসমানি বর্ণের। এই 3টার ভিতরে নীল এবং আসমানি খুব কাছাকাছি বর্ণ, এদের কালার প্রায় দেখতে একই রকম। তাহলে আমরা বলতেছি যে কাছাকাছি বর্ণ হওয়ার কারণে, ঠিক আছে, এই নীল এবং আসমানি বর্ণের প্রাদুর্ভাব আকাশে বেশি দেখা যায়, এবং মোটামুটি ভাগে আমরা আকাশটাকে কি দেখি, নীল দেখি। দ্বিতীয় প্রশ্ন বলছি আমরা বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করি কেন। বিপদ সংকেতে আমরা লাল আলো ব্যবহার করি তার একটা যদি আমাদের যে হয়তো বায়োলজিক্যাল ব্যাখ্যা হয় যে আমাদের মস্তিষ্ক লাল আলোর জন্য সবসময় সেন্সিটিভ, এটা হচ্ছে একটা কারণ। এরপরে যদি এটাকে আমরা ব্যাখ্যা করি আলুর সাহায্যে যদি ব্যাখ্যা করি যে দূর থেকে আগত আলোক রশ্মির ভিতরে আমরা বলছিলাম যে সকল আলুর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তাদের বিক্ষেপণ সবচেয়ে বেশি, আর যে সকল আলুর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাদের বিক্ষেপণ হচ্ছে সবচেয়ে কম। তাহলে এই 7টা বর্ণের ভিতরে লাল আলুর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই কারণে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম, অর্থাৎ লাল আলো ছড়াবে কম। এই কারণে যেহেতু লাল আলো ছড়াই কম তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অনেক দূর থেকে লাল আলোকে আমরা স্পষ্ট দেখতে পারি, এবং অন্যান্য বর্ণের আলোসমূহ কি করে ওই বিক্ষেপণের কারণে আকাশে ছড়িয়ে পড়ার কারণে অন্যান্য বর্ণের আলোর অস্তিত্ব আমরা খুঁজে পাই না। এই জন্য বিপদ সংকেতে অথবা যে কোনো সংকেত দেওয়ার জন্য আমরা লাল আলোকে ব্যবহার করি। তার 3 নম্বর প্রশ্নটা আমরা বলছিলাম যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই আকাশকে আমরা লাল দেখি কেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় একটা বিষয় লক্ষণীয়, সূর্য উদিত যখন হয় অথবা সূর্য যখন অস্ত যায় তখন তার অবস্থানটা থাকে একদম দিগন্ত রেখার কাছাকাছি। দিগন্ত রেখার কাছাকাছি হওয়ার কারণে আমাদের পৃথিবী থেকে এই দিগন্ত যে রেখাটা, দিগন্ত রেখা আমরা বলতেছি যে কাছাকাছি যখন সূর্যটা দিগন্ত রেখার কাছাকাছি থাকে ওইখান থেকে আলো পৃথিবীতে আসতে অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। আর যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, এই দীর্ঘ পথে আলোক রশ্মি যখন আসে তখন বিক্ষেপিত হয়, এবং যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এই জন্য তার বিক্ষেপণ কম। অন্যান্য রং অর্থাৎ বেগুনি থেকে শুরু করে বাকি সবগুলো বর্ণই বিক্ষেপিত হয়, কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তার বিক্ষেপণ সবচেয়ে কম। এই জন্যে ওই দিগন্ত রেখা থেকে আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছাইতে লাল আলো যেহেতু বিক্ষেপিত হচ্ছে না, লাল আলোকে আমরা দেখতে পারি। এই জন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশকে আমরা লাল দেখি। এই ছিল মোটামুটি আলুর বিক্ষেপণ সম্পর্কিত কথাবার্তা। এখানে আমরা আলুর বিক্ষেপণের সংজ্ঞা নিয়ে কথা বললাম এবং 3টা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা কথাবার্তা বললাম। আমরা জাস্ট আজকে
আর একটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছিলাম, এটা হলো লেন্স। লেন্স নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, আমরা হয়তো লেন্স এটাকে যদি আমরা লিখি LENS, লেন্স, তাহলে এটা লেন্স আমি জাস্ট স্টার্টিংটা করি যে লেন্স নিয়ে আমরা কেন পড়াশোনা করব, এর কারণটা কি। লেন্স আমরা নিশ্চয়ই চিনি, লেন্স সম্পর্কে আমাদের ধারণা আছে, অর্থাৎ কি কি কাজে আমরা লেন্সকে ব্যবহার করি। লেন্সকে আমরা মূলত ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে চশমা হিসেবে, অর্থাৎ চশমা হিসেবে আমরা কেউ উত্তল লেন্স ব্যবহার করি, কেউ অবতল লেন্স ব্যবহার করি। লেন্সকে ব্যবহার করি আমরা বিভিন্ন ধরনের বীক্ষণ যন্ত্রে, বীক্ষণ যন্ত্র বলতে দৃষ্টি সহায়ক যন্ত্রগুলোতে, যেমন তার একটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, নবদূরবীক্ষণ যন্ত্র। এছাড়াও লেন্সকে আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের উন্নত মানের ক্যামেরায়, যেমন DSLR ক্যামেরায় আমরা এই লেন্সকে ব্যবহার করে থাকি। তো লেন্স অর্থাৎ লেন্স কাকে বলে, তাহলে লেন্স কাকে বলে এটার সংজ্ঞাটা যদি আমরা প্রথমে আসি, তাহলে আমরা সংজ্ঞাটা দিব এইভাবে যে দুটি প্রতিসারক মাধ্যম দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ দুটি পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হবে, আমরা বলবো কি লেন্স। এবং লেন্স আমরা বলছি এর প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজনীয়তা বলতে গিয়ে আমরা বলছি যে লেন্সকে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করি। তার প্রধান যে দৈনন্দিন জীবনে ব্যবহারটা আমরা বলছি চশমাতে, কেউ উত্তল লেন্স ব্যবহার করি, কেউ অবতল লেন্স ব্যবহার করি। এছাড়াও বলছি আমরা লেন্সকে ব্যবহার করি বীক্ষণ যন্ত্রে, সরল অনুবীক্ষণ, জটিল অনুবীক্ষণ, নবদূরবীক্ষণ যন্ত্রে। এছাড়াও লেন্সকে আমরা ব্যবহার করি বলছি বিভিন্ন ধরনের উন্নত মানের ক্যামেরায় আমরা লেন্সকে ব্যবহার করে থাকি। তো লেন্সের আজকে আর আমি আগাতে চাচ্ছি না, মোটামুটিভাবে আজকে এখানে আমরা ক্লাসটা শেষ করব। তো তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আমরা নিয়ে কথাবার্তা বললাম, একটা ছিল আলোর অর্থাৎ বিচ্ছুরণ, পরে আমরা কথাবার্তা বলছি আলোর বিক্ষেপণ। লেন্স বিষয়টা আমরা স্টার্ট করছিলাম, তবুও শেষ করা অর্থাৎ শুরু করলে আর শেষ করা যাবে না হয়তো। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগামী ক্লাসে অর্থাৎ আগামী বুধবার আবারও তোমাদের সাথে হয়তো দেখা হবে। তোমরা সেই পর্যন্ত আজকে যে ক্লাসের যে টপিকগুলো পড়ানো হইলো, তোমরা এই টপিকগুলো একদম রিডিং যেহেতু আমাকে পড়তে হবে, একদম মুখস্থ অর্থাৎ 2 থেকে 3 বার অন্তত পক্ষে রিডিং পড়লেই তোমাদের এই বিষয়গুলো আয়ত্তে চলে আসবে এবং এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং MCQ প্রশ্নের আনসার তুমি সহজেই করতে পারবে। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকে এই পর্যন্তই।